নমস্কার দর্শক বন্ধুরা, ওশিয়ানাইট মেডিকেল সার্ভিসেস এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকাল একটা সার্জারির ব্যাপারে খুব শোনা যাচ্ছে, রিপ্লেসমেন্ট সার্জারি। কেউ করছে হিপ রিপ্লেসমেন্ট, কেউ করছে নি রিপ্লেসমেন্ট, কেউ করছে শোল্ডার রিপ্লেসমেন্ট। তো এই রিপ্লেসমেন্ট সার্জারিটা কি আর কেনই বা লোকে করছে, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আর এই বিষয়ে চর্চা করার জন্য আমাদের সাথে আজকে আছেন ডক্টর কৌস্তব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে টপিক হচ্ছে নি রিপ্লেসমেন্ট বা রিপ্লেসমেন্ট সার্জারি বেসিক্যালি। তো প্রথমে আপনার থেকে জেনে নেব যে রিপ্লেসমেন্ট সার্জারি বলতে কি বোঝায়। দেখো, রিপ্লেসমেন্ট সার্জারি রিপ্লেসমেন্ট হয় কার? রিপ্লেসমেন্ট হয় একটা জয়েন্টের। এখন জয়েন্ট বা অস্থি সন্ধি, বাংলায় বললে অস্থি সন্ধি, যেটা মানে সন্ধি হচ্ছে মানে দুটো হাড়ের মিলন হচ্ছে। তো যেখানে যেখানে দুটো হাড় আমাদের আছে সেই জয়েন্টটার, সেই জায়গাটা ভগবান আমাদের কিভাবে পাঠিয়েছেন, সেই হাড়ের যে ওপরের অংশটা যেটা একটার সাথে একটা ঘষা খায়, সেই অংশটা খুব সুন্দর মসৃণ হয়। মসৃণ হয় বলে আমরা চলাফেরা করতে পারি, তাতে আমাদের কোনো ব্যথা হয় না। এখন এই মসৃণ ভাবটা আসে কিভাবে? হাড়ের ওপরে একটা কার্টিলেজ বলে একটা জিনিস থাকে, যেটা যারা মুরগির মাংস খেয়ে যায়, ওটা হাড়ের একটা কচকুচি অংশ থাকে, সেই কচকুচিটাই হচ্ছে মেডিকেল টার্মে কার্টিলেজ। এই কার্টিলেজটা থাকে বলে খুব স্মুথলি এটা ফ্রিকশন হয় এবং এর মধ্যে কোনো আওয়াজ হয় না, খুব স্মুথলি আমরা কাজকর্ম করতে পারি। এখন কোনো কারণে এই কার্টিলেজটা যদি ড্যামেজ হয়ে যায়, সেটা হতে পারে একটা চোট লাগলো কারোর, অথবা বয়সজনিত কারণে কিছু হলো, বা অন্য কোনো কিছু কিছু ক্ষেত্রে রোগের আছে, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, তখনই কার্টিলেজটা যদি ড্যামেজ হয়ে যায়, নিচের কার্টিলেজের নিচে যে হাড়টা আছে সেটা এক্সপোজড হয়ে যায় এবং এটা খুবই পেনফুল কন্ডিশন। তো এই অবস্থায় ওই কার্টিলেজের যে অংশটা আছে সেটাকে বাদ দিয়ে এর সারফেসটাকে চেঞ্জ করে দেওয়া হয়। এর সারফেসটায় মেটাল দিয়ে দেওয়া হয় এবং দুটো মেটালের মধ্যে খুব উন্নত মানের একটা পলিথিন দিয়ে দেওয়া হয়, প্লাস্টিক কম্পোনেন্ট, যাতে ডাইরেক্ট হাড়ে হাড়ে ঘষাটা না খায়। সেটা যেমন হিপ রিপ্লেসমেন্টের জন্য সত্যি, তেমনি নিয়ের ক্ষেত্রে, তেমনি শোল্ডারের ক্ষেত্রে, যে কোনো রিপ্লেসমেন্ট এটাই হচ্ছে বেসিক জিনিস, যে জয়েন্ট সারফেস যেটাকে আমরা বলি, সেই সারফেসটাকে আমরা রিপ্লেস করি। টোটাল বোনটাকে রিপ্লেস করা হয় না, শুধু সারফেসটাকে রিপ্লেস করা হয়। আচ্ছা, তো রিপ্লেসমেন্ট সার্জারি অনেক ধরনের হয়, তো কি কি ধরন আছে? হ্যাঁ, মেনলি নন মেডিকেল টার্মে বোঝাতে গেলে আমরা শরীরের কোন অংশে রিপ্লেস করছি সেটাকেই আমরা রিপ্লেসমেন্ট, যেটা আমি এতক্ষণ বললাম, হিপ রিপ্লেসমেন্ট হয়, নি রিপ্লেসমেন্ট সব থেকে কমনলি নি রিপ্লেসমেন্ট হয়, দরকার পড়লে শোল্ডার রিপ্লেসমেন্ট হয়, আমরা এলবো রিপ্লেসমেন্ট করি। এমনকি মজার ব্যাপার, খুব ছোট ছোট আঙ্গুলেও যদি এই ধরনের আর্থ্রাইটিস আঙ্গুলের ছোট জয়েন্টে হয়, তাহলে এই ফিঙ্গারের ছোট জয়েন্টেরও রিপ্লেসমেন্ট হয়। আচ্ছা, তো যে জায়গায় হয় সেই অনুসারে সেই জন্য নামকরণ করা হয়। তো সবচেয়ে কমন এখন রিপ্লেসমেন্টের মধ্যে নি সার্জারি, নি এক্স্যাক্টলি। তো এই নি সার্জারিতে কি করা হয়? নি সার্জারিতে ওটা যেটা বললাম, যে যে আমাদের নিয়ের যদি ওপরের হাড়টাকে ভাবা হয়, ফিমার বোনটা, ফিমার বোনের যে তলারটা, সেইটাকে বিভিন্ন কাট করে একটা ওখানে প্রস্থেসিস দিয়ে দেওয়া হয়। তেমনি তার নিচের যে বোনটা, যে টিবিয়া বোনটা, সেটাকেও সারফেসটাকে চেঞ্জ করে দেওয়া হয়। আর দুটোর মধ্যে ডিসলজ করবেন একটা খুব উন্নত মানের প্লাস্টিক কম্পোনেন্ট দিয়ে দেওয়া হয়, যাতে এটা যখন রোল করবে তখন ডাইরেক্ট বনে বনে ফ্রিকশন হবে না। আচ্ছা, তো এই নি রিপ্লেসমেন্টটা কোন কোন ক্ষেত্রে দরকার পড়তে পারে? নি রিপ্লেসমেন্টটা যে কোনো কারণে যদি নিতে আর্থ্রাইটিস হয় এবং সেটা খুব অ্যাডভান্স স্টেজে থাকে, যখন আর কোনো কিছু কাজ করছে না, অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস নি, সেটা যে কোনো কারণেই হতে পারে, সেটা ফ্র্যাকচারের জন্য হতে পারে বা বয়সজনিত কারণে হতে পারে, তখন আমাদের নি রিপ্লেসমেন্ট সার্জারিটা লাগবে। তো এর কি কি সিমটমস, মানে কি একটা পেশেন্ট কিভাবে বুঝবে যে এই অসুবিধাটা হচ্ছে, এখন আমার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত যদি কোনো আর্থ্রাইটিস এর প্রবলেম হয়ে থাকে নিতে? মানে তুমি যেটা বলতে চাইছো যে একটা পেশেন্টকে হয়তো অনেকজন ডাক্তারবাবু বলেছেন যে আপনার নি রিপ্লেসমেন্ট লাগবে, বা একজন বা দুজন ডাক্তারবাবু বলেছেন, বাট উনি কিভাবে কনভিন্সড হবেন, উনি কিভাবে বুঝবেন যে হ্যাঁ আমার এটা করার টাইম হয়েছে কিনা? এটার জন্য সব থেকে সহজে আমরা যেটা বলি, দেখো, আমরা নি রিপ্লেসমেন্ট অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ সার্জেন আমরা কি দেখি? আমরা তো পেশেন্টকে যেমন এক্সামিন করি, আমরা এক্স-রে দেখি, রেডিওগ্রাফ দেখি। রেডিওগ্রাফে দেখি আমরা যে জয়েন্টের স্পেস কেমন আছে কি নেই, তার আশেপাশে অস্টিওফাইটস তৈরি হয়েছে কিনা, পাটা কতটা বেঁকে গেছে, তা দেখে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে না, এবার নি রিপ্লেসমেন্ট লাগবে। বাট পেশেন্টের ব্যাপারটা হচ্ছে যে পেশেন্ট মেন কমপ্লেন হচ্ছে ওনার চলতে অসুবিধা হচ্ছে বিকজ অফ পেন। তো পেনের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা বলি যে যখন আপনার কনস্ট্যান্ট পেন হচ্ছে বা রেস্ট পেন হচ্ছে, মানে আপনি
কোনো কাজ করছি না তখনও ব্যথা হচ্ছে, অথবা ধরুন যে কাজটা আপনি করছেন সেই কাজটা করার পরেই আপনাকে একটা ব্যথার ওষুধ খেতে হচ্ছে। আগে আপনি মার্কেটে যেতে পারছেন, এখন যেতে গেলে আপনাকে আগে ভাবতে হচ্ছে আমি যাব, গেলে পরে তো আমার ব্যথা হবে ফিরে এসে, অথবা ফিরে এসে আপনাকে একটা ব্যথার ওষুধ খেতে হচ্ছে। যখন এটা ক্রমাগত এইরকম লাইফস্টাইলে চলে গেছে তখন বুঝতে হবে যে এইবার আপনার রিপ্লেসমেন্ট করে নেওয়া উচিত, কারণ এর থেকে দেরি করলে তার অনেক অসুবিধা হতে পারে। তো আমি যেটা জিজ্ঞাসা করবো, আমার মনে হয় দর্শকেরও প্রশ্ন হবে যে ইদানিং কালে এই নি রিপ্লেসমেন্টে এত রিপ্লেসমেন্ট মানে ক্রমাগত বেড়ে যাচ্ছে, এটার কি কারণ হতে পারে? বা হঠাৎ করে এরকম নি রিপ্লেসমেন্টের এত দরকার পড়ছে কেন? খুব প্রেসার পড়ছে, কোনো এমন কারণ যেটা হয়তো? না, প্রথম কারণ হচ্ছে যে দুটো ব্যাপার। একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। আগেও নি খারাপ হতো, লোকের ব্যথা হতো, এখনো হচ্ছে। একটা ব্যাপার, আগের থেকে পপুলেশন বাড়ছে, এবং 2 নম্বর কথা যে জেরিয়াট্রিক পপুলেশন বাড়ছে। বয়স্ক মানুষরা, আগে আমাদের সবারই আয়ু আস্তে আস্তে বাড়ছে, ফলে বয়সজনিত কারণে যে রোগগুলো সেগুলো ধীরে 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 বেশি হচ্ছে, এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে একটা নি রিপ্লেসমেন্ট একটা ছোট সার্জারি নয়, এটা একটা বড় সার্জারি এবং এটা খরচা সাপেক্ষ ব্যাপার। সেটা আগে অ্যাফোর্ড করতে পারতেন না, এখন লোকের অ্যাফোর্ডেবিলিটি বেড়েছে এবং বিভিন্ন রকম স্কিম এসে গেছে, সেগুলো সাপোর্ট করছে, ফলে লোকে করাতে পারছে। তাই এটা এখন অনেক প্রচলিত। এবং 2 নম্বর কথা হচ্ছে আগে লোকে ভয় পেত যে একটা এত বড় সার্জারি করাবো তারপরে যদি ভালো না হয়, কিন্তু এখন যেহেতু আরো অনেক লোকে করাচ্ছে, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা করাচ্ছে এবং তারা যখন ভালো হয়ে একটা ভালো রিপোর্ট দিচ্ছে তখন তারা মনে সাহস পাচ্ছে, ফলে আরো লোকে আসছে ভালো থাকার জন্য। তো সেই জন্য সংখ্যাটা ধীরে ধীরে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো এটা কি মানে বয়স্কদের তো কথা হচ্ছে, বাট এরকম কোনো টার্গেট পপুলেশন আছে যে এদের হবেই? বা অনেক ক্ষেত্রে এটা হবে যে আমরা ভাবি যে এরকম নি রিপ্লেসমেন্ট বয়স্করাই বেশি প্রোন হওয়া উচিত, তো এরকম হতে পারে কি তার থেকে একটু ইয়াঙ্গার বা মিড এজ যারা আছেন? হ্যাঁ, সেগুলো হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে এখনো আমরা মোটামুটি 55 বছর, মহিলাদের ক্ষেত্রে 55 বছরের ওপরে এবং মেলদের ক্ষেত্রে মোটামুটি 60-65 বছরের পরেই আমরা নি রিপ্লেসমেন্ট করা হয় বা পেশেন্টটা সেভাবেই আসে। কিন্তু তুমি যেটা জানতে চাইছো যে অল্প বয়সী মানুষেরও কি লাগতে পারে? নিশ্চয়ই লাগতে পারে। হাঁটু যদি খারাপ হয় তাহলে লাগতেই পারে। যেমন কারো ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারপরে তার হাঁটুর ভেতরে যে মসৃণ ভাবটা সেটা আর নেই, আর্থ্রাইটিস হয়ে গেছে, তার বয়স হয়েছে এখন 30 বা 35, কিন্তু তার এমনই সে ব্যথা আছে, সে ক্রিপল হয়ে গেছে, তখন তাকে কিন্তু আর্লি স্টেজে নি রিপ্লেসমেন্ট করতে হবে তার কোয়ালিটি অফ লাইফটা বেটার করার জন্য, আর কিছু। সুতরাং বয়সটা কোনো কিছু না। ম্যাচিওর যদি স্কেলিটাল ম্যাচুরিটি এসে যায় 18 বছর বয়সের পরেই যে কোনো রিপ্লেসমেন্ট সার্জারি করা যায়, ইফ ইট ইজ ভেরি মাচ ইন্ডিকেটেড। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এরকম কোনো নি রিপ্লেসমেন্ট সার্জারির কথা ভাবছেন বা আপনাকে কেউ জানিয়েছেন, কোনো ডক্টর রেকমেন্ড করছেন, সেকেন্ড একটা অ্যাডভাইস চাইছেন, ডাক্তারবাবুর সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছেন, তো স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন, অবশ্যই ডাক্তারবাবু আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন। তো আপনাকে আরেকটা যেটা আমার প্রশ্ন করার, সেটা হচ্ছে এখন একটা নতুন টেকনোলজি এসছে, যেটা হচ্ছে রোবোটিক সার্জারি। তো পেশেন্টরা কতটা বিশ্বাস করতে পারে এই সার্জারির উপর? এই কনসেপ্টটা যদি একটু ছোটর উপর আপনি বলেন, যেটা কি হয় মেইনলি। ছোট করে একটু বলছি। রোবোটিক সার্জারি মানে কিন্তু রোবট এসে রিপ্লেসমেন্ট করে দেবে না, সেটা আমিই করব বা আমার মতো সার্জেনরাই করেন। রোবট শুধু একটা ব্যাকআপ বা একটা ক্রস চেক প্রসেস, যে মেশিন একটা আমাকে বলে দেবে হ্যাঁ আমি ঠিক রাস্তায় এগোচ্ছি কিনা, কোন রাস্তায় এগোবো সেটা আমি ঠিক করবো। মেশিন ক্যালকুলেট করে বলে দেবে আমার রাস্তাটা ঠিক কিনা, বা আমাকে অ্যালার্ম করবে যদি আমি কিছু ভুল করে থাকি, সেটা আমাকে ঠিক করার জন্য বারে বারে একটা রেড ফ্ল্যাগ ইস্যু করবে, ব্যাস এটুকুই। কিছু অ্যাডভান্টেজ আছে ডেফিনেটলি, যাদের হার্টের সমস্যা আছে বা লাংয়ের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা একটু সেফ, রিকভারি রেট একটু ফাস্ট, ব্লাড লস একটু কম হয়, এটাই অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে অন্য যে নর্মাল যে নি রিপ্লেসমেন্টের তুলনায় এটা একটু আরেকটু বেশি খরচা সাপেক্ষ, ব্যাস এইটুকুই। এটাই ডিসঅ্যাডভান্টেজ এখন অবধি জানা গেছে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে বিশদে। সেটা নিশ্চয়ই করা যাবে, কিন্তু আমি জাস্ট যেহেতু ওকে কৌতূহল থাকবে এটার কি সাকসেস রেট, মানে একটা ডক্টরের পার্সপেক্টিভ থেকে আপনি তো অনেক রকমের সার্জারি করে থাকেন, তো এই রোবোটিক এসে কতটা সাকসেস রেট বেড়েছে আর দর্শকদের ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা? রোবোটিক এসে সাকসেস রেট বেড়েছে বলতে অ্যালাইনমেন্ট যেটা আমরা দেখি,
একটা যেটা আমাদের অ্যালাইনমেন্ট মানে পায়ের অ্যাঙ্গেলটা আমরা রাখবো, সেই অ্যাঙ্গেলটা আরও অনেক বেশি নিখুঁত হয়েছে, অনেক অ্যাকিউরেট হয়েছে, অনেক প্রিসাইজ হয়েছে, এটা ডেফিনেটলি হয়েছে। আর যেটা আমি তোমাকে বললাম রিকভারি রেটটা আরেক বেশি ফাস্টার হয়েছে, লং টার্মে হয়তো সমানই, কিন্তু ইনিশিয়াল রিকভারিটা অনেক বেশি ফাস্টার হয়েছে। এবং হ্যাঁ, যখন ইন্ডিকেটেড সেটা আমরা ভালো বুঝবো, এরকম নয় যে কোনো নি রিপ্লেসমেন্টকেই রোবট করতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে দরকার নেই, আমরাই বারণ করি সেক্ষেত্রে দরকার নেই, আপনি নর্মাল যে কনভেনশনাল টিকেট তাতেই কাজ হয়ে যাবে। যদি দরকার থাকে তখন আমরা বলি, সেখানে কেউ যদি নিতে পারেন তাহলে সেটা একটু বেটার। তো দর্শক বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে এটা কিন্তু একটা এন্ড অফ দ্য ডে ডক্টরসই কল, তো তারা কি সার্জারি রেকমেন্ড করবেন। আর রোবোটিক সার্জারি মানে এটাই না যে পুরোপুরি মেশিনের উপর ছেড়ে দেওয়া হয়, এক্স্যাক্টলি ওটা একবার এনভিশন করা হয়, একটা সার্ভিলেন্সে থাকে, ডক্টর নিজে প্রেজেন্ট থাকে, খালি একটা ক্রস চেক বলতে পারেন যাতে প্রসেসটা আরো স্মুথ হয়, আপনাদের আরো তাড়াতাড়ি রিকভারি হয়। ঠিক। নমস্কার, ধন্যবাদ ডাক্তার সঙ্গে থাকার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, অনেক কিছুই জানা গেল। পরবর্তী ভিডিওটা নিশ্চয়ই রোবোটিক সার্জারির উপরই আনার চেষ্টা করব, কারণ যখন এখানে ডিসকাস অলরেডি আমরা করে নিয়েছি, এই বিষয়ে একটা ডিটেল ভিডিও খুব শিখিয়ে দিচ্ছি। নমস্কার।